ওই পথটা এসেছে বলেই বাংলাদেশ একেবারে সাংঘাতিকভাবে ইনভেস্টমেন্ট সব আসবে, এই ধরনের চিন্তা করাটা ঠিক হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কটা অনেকটা টক্সিক হয়ে গিয়েছিল। সমাধান করার যেই পথগুলো সেগুলো বার করা হয়নি কখনো, এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী চীনে প্রথম যাবে না ভারতে প্রথম যাবে, এই দুটোর মধ্যে কোনটা প্রথম? মালয়েশিয়া ইজ অ্যাবসলিউটলি এখানে কোনো বিষয় না, মানে এটা মানে ফ্যাক্টরি না। 3 মাস বয়সী বিএনপি সরকারের পররাষ্ট্রনীতি কোন পথে, এসব নিয়ে কথা বলবো চর্চার সংলাপে। আর আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। ডক্টর ইমতিয়াজ, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বিএনপি সরকার 3 মাস পার হলো, এর মধ্যে আমরা দেখলাম যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ঝটিকা সফর করলেন ভারত, প্রথমে ভারত, এরপর চীন, বর্তমানে রাশিয়া সফরে আছেন। এই ঝটিকা সফর কি পররাষ্ট্র নীতি পরিবর্তন অথবা বাংলাদেশের অনুকূলে কোনো অবস্থান তৈরি করতে পারবে কি না, আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। বড় আকারে পরিবর্তন করার অবস্থা আমার মনে হয় না কখনো হবে। এই যে বিশ্ব যেহেতু একটা বহুমাত্রিক কাঠামোর মধ্যে যাচ্ছে, সেখানে সবার সাথে সম্পর্ক রাখাটাই একেবারে অর্থনৈতিকভাবে একটা কম্পালশন। বাংলাদেশের তো বটেই। বাংলাদেশ যদিও অনেক আগেই স্বাধীনতার থেকেই সবার সাথে সম্পর্ক রাখার একেবারে অঙ্গীকারবদ্ধ, তার সংবিধানেও তাই বলে সবার সাথে সম্পর্ক রাখার বিষয়টা। তো সেখান থেকে সরে যাওয়া এখন তো আরো অসম্ভব, কারণ পৃথিবী একটা মাল্টিপোলারের দিকে যাচ্ছে। তো ডক্টর খলিলের বিভিন্ন জায়গায় যাওয়া, বিভিন্ন মেজর পাওয়ারের সাথে ইন্টারাকশন করাটাই স্বাভাবিক, এটা ব্যতিক্রম না। তার উপরে আবার উনি আর একটা দায়িত্ব নিয়েছেন কিছুদিন আগে, সেটা হলো জেনারেল অ্যাসেম্বলির, জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলির প্রেসিডেন্টের পদটা। তো সব মিলে সবার সাথে সম্পর্ক হবে, সবার কাছে যাবে, এটাই নিউ নর্মাল। তবে বাংলাদেশের জন্য এটা সবসময় ছিল, তো যার জন্য আমি মনে করি না যে বাংলাদেশ এখান থেকে বড় আকারে কিছু পরিবর্তন করতে পারবে। না, পরিবর্তনের চেয়ে বড় কথা হচ্ছে এখন যে জটিল ভূ রাজনীতি, মানে ধরুন যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ক, চীন ভারতের সম্পর্ক, রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক, এই যে টানাপোড়েন, এর মধ্যে বাংলাদেশ কিভাবে তার নিজের অবস্থানটা সুদৃঢ় করবে, নিজের স্বার্থটা আদায় করবে এবং সবার সাথে একটা সুসম্পর্ক বজায় রাখবে। এখানে কয়েকটা জিনিস দেখার আছে। একটা হলো যে আমাদের মনে হচ্ছে যে বড় ধরনের টানাপোনা হচ্ছে বিভিন্ন দেশের মধ্যে, কিন্তু আমরা যদি একটু গভীরভাবে যদি দেখি বিভিন্ন দেশের সম্পর্ক, সবাই কিন্তু বলতে গেলে সবার সাথে সম্পর্ক রাখার বিষয়ের উপরই কিন্তু তারা ভর করে আছে। যদিও প্রতিটি দেশে হয়তো চাচ্ছে তার সাথে থাকুক, কিন্তু সেও ভালো করে জানে যে পুরোপুরি থাকা সম্ভব না এই মাল্টিপোলার পৃথিবীতে। ভারত আর চীনের মধ্যে যেই কথাগুলো বলা হয়, মনে রাখতে হবে যে ভারতের সাথে চীনেরও কিন্তু বিশাল সম্পর্ক আছে। বর্তমানে ভারতের সবচেয়ে বড় বাণিজ্য রেজিম কিন্তু চীন। তার উপরে যত না ছাত্র, বিশেষ করে টারশারি লেভেলে বা ইউনিভার্সিটি লেভেলে বা হায়ার এডুকেশনে যত না ছাত্র আগে যেরকম যুক্তরাষ্ট্রে যেত, এখন কিন্তু চীনে যাচ্ছে বেশ কয়েক বছর ধরে। এবং যদিও যুক্তরাষ্ট্র এখনো নাম্বার 1 হয়ে আছে, কিন্তু এবারকার যে পরিসংখ্যান বার হচ্ছে তাতে মনে হচ্ছে যে সেটা থাকবে না, কারণ যেই কড়াকড়ি পদক্ষেপ যুক্তরাষ্ট্র নিয়েছে, সেখানে আমি মনে করি যে সেখানে একটা পরিবর্তন হবে। তো যেটা আমাদের দেখা দরকার যে বাংলাদেশ সবার সাথেই সম্পর্ক রেখেছিল, যখন পৃথিবী বাইপোলার ছিল তখনও কিন্তু বাংলাদেশ
চেষ্টা করেছে সবার সাথে সম্পর্ক রাখার। এখন মাল্টিপোলারের সময় যেটা হয়েছে যে আমাদের পেশাদারিত্ব বাড়াতে হবে, আমাদের কথাবার্তার মধ্যেও এক ধরনের প্রফিসিয়েন্সি যেটাকে বলা হয় সেটা বাড়ানো দরকার, কোথায় কি বলা উচিত ইত্যাদি। তবে যেটা নিয়ে হয়তো আলোচনা হতে পারে সেটা হলো বাংলাদেশের সাথে ভারতের অনেকটা জুলাই আগস্টের পরে বা আওয়ামী লীগ আচ্ছা, ক্ষমতায় বাংলাদেশ ভারতটা চলে আসছি যাওয়ার পরে, পরে ওটা সম্পর্ক নিয়ে বিস্তারিত কথা খারাপ বলবো। হয়েছে, এটা হয়তো বলা যেতে কিন্তু পারে। কিন্তু তার আগে যদি বলেন যে এই বাংলাদেশ যে জাতিসংঘের এবছরের সাধারণ পরিষদের সভাপতি পদ অলঙ্কৃত করলো, এতে বাংলাদেশকে এই ভূ রাজনীতিতে কোনো সুবিধা দেবে কিনা? আমার মনে হয় না আমরা বেশি হাই এক্সপেকটেশন থাকা উচিত হবে না জাতিসংঘের প্রেসিডেন্ট পদের মানে পদটা নিয়ে, কারণ এর আগেও বাংলাদেশ ওই পদে ছিল। আমরা সবাই জানি অ্যাম্বাসাডার হুমায়ুন রশিদ চৌধুরী, পরে উনি স্পিকারও হয়েছিলেন। ওখানে বসলেই যে আবার সাংঘাতিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে আবার আরো বড় পোস্ট পাবেন, এটাও কিন্তু ঠিক না। অনেকেই আমি দেখছি যে বলছেন ওটাও ঠিক না। উনি কিন্তু পরে বাংলাদেশের ভিতরেই রাজনীতির সাথে জড়িত ছিলেন। তো আমার কথা হচ্ছে যে একটা ইমেজের ব্যাপার আছে, যদি কোনো সন্দেহ নেই, এবং এতগুলো দেশ সাইপ্রাসকে ঠেলে মানে যে ভরসা রেখেছে বাংলাদেশের উপরে, মাত্র 9টা ভোট মনে হয় তফাৎ ছিল, 9টা, খুব সম্ভব 9টা ভোটই মনে হয়। তাতে বোঝা যাচ্ছে যে বড় আকারেই অনেকগুলো রাষ্ট্র বাংলাদেশের উপরে ক্ষমতা কি বলা হয় ভরসা রেখেছে, এবং ভোটের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে যেহেতু সাইপ্রাস আর বাংলাদেশ এখানে তৃতীয় কেউ ছিল না, যদি একসময় প্যালেস্তাইনও ছিল, কিন্তু প্যালেস্তাইন উইথড্র করার পরে এটা অনেকটা আমি মনে করি হোয়াইট নন হোয়াইট হয়ে গিয়েছে। এবং আফ্রিকার প্রচুর দেশ, এমনকি ল্যাটিন আমেরিকার প্রচুর দেশও মনে হয় বাংলাদেশের পক্ষে দিয়েছে, এই কারণে তারা মনে করে যে ইউরোপের এই সময় কি বলা হয় এই পদে না থাকাই ভালো। কারণ ইউরোপের যেই কর্মকাণ্ড, বিশেষ করে কয়েকটা দেশের ইসরায়েলকে নিয়ে এবং গাজার যেই জেনোসাইড হচ্ছে, তাদের যে তৎপরতা এবং তাদের যে একটা কমপ্লিসিট, সেখানে আফ্রিকার একাধিক দেশ, এমনকি ল্যাটিন আমেরিকার একাধিক দেশ কিন্তু সমালোচনা করে আসছিল। তো সে জায়গায় অনেকটা হোয়াইট নন হোয়াইটের মধ্যে পড়ে গেছে, কিন্তু এই পদ নিয়ে বড় আকারে কিছু করার নেই। সিম্বলিক ভ্যালু আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু ওই পদটা এসেছে বলেই বাংলাদেশ একেবারে সাংঘাতিকভাবে ইনভেস্টমেন্ট সব আসবে এই ধরনের চিন্তা করাটা ঠিক হবে না। ওটা করতে হলে আমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে, মানে যেটাকে এক শব্দে যদি আমি বলি স্টেবিলিটি, সেটা কতখানি করা যেতে পারে তার উপরে নির্ভর করবে বাংলাদেশ কতখানি অ্যাট্রাকটিভ হবে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আপনি বলছিলেন 24 জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ ভারত সম্পর্কে একটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়। বিএনপি দায়িত্ব ক্ষমতায় এসে বলেছিল যে দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কাজ করবে, এবং এমনকি ভারতে বলছিল যে বাংলাদেশের নির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী, মানে তারা সম্পর্ক উন্নয়নে আগ্রহী। কিন্তু এরই মধ্যে আমরা দেখলাম সীমান্তে পুশব্যাক পুশিনের যে ঘটনা ঘটল, অর্থাৎ সেখানকার কিছু নাগরিককে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে তাদেরকে সীমান্তের এপারে পাঠানোর চেষ্টা করা হয়েছে। এপার থেকে আবার বিজিবি সেটা প্রতিরোধ করেছে, স্থানীয় জনগণও তাদের সঙ্গে ছিল। এই পরিস্থিতিটি কিভাবে ব্যাখ্যা করবেন একজন আন্তর্জাতিক বিশেষজ্ঞ হিসাবে? আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় সম্পর্কটা অনেকটা টক্সিক হয়ে গিয়েছিল, কারণ দুদিকেই যে ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং কতগুলো একেবারে সেন্সিটিভ বিষয় নিয়ে যখন কথা বলা হয়েছে, বিশেষ করে নর্থ ইস্ট ইন্ডিয়া নিয়ে, এবং কোনো সন্দেহ নেই বাংলাদেশের উপরে যেসব নেগেটিভ কথাবার্তা বলা হয়েছে, সব মিলে দিল্লি তখন একটা বড় সিদ্ধান্তে মনে হয় এসেছিল, সেটা হলো যতক্ষণ নির্বাচিত সরকার না আসবে ততক্ষণ আমরা কোনোভাবেই সম্পর্ক উন্নয়নে যাব না। সেই হিসাবে অনেকেরই আশা ছিল, এবং নির্বাচনের পরে ওই টক্সিক ভাবটা কিন্তু কমে গেছে।
রিলেটিভলি যদি বলি। তবে এখন যে সমস্যাটা তৈরি হয়েছে, যেটা রীতিমতো এই যে পুশিনের যে বিষয়টা, সেটা বড় আকারেই ভারতের ভিতরে যে নির্বাচন, ভারতের ভিতরে যে রাজনীতি, তারই একটা ইম্প্যাক্ট পড়ছে। কারণ ভারতের পশ্চিমবঙ্গে যেহেতু বিজেপি সরকার এসেছে এবং বিজেপির যেই ম্যান্ডেট নিয়ে এসেছে বা যেই স্লোগান নিয়ে এসেছে, সেখানে বহিরাগতদের ব্যাপারে একটা বড় ক্যাম্পেইন ছিল। এখন ক্ষমতায় আসার পরই তারা হয়তো দেখাতে চেষ্টা করছে যে তারা সেই ম্যান্ডেটটা কি বলা হয় যত দূর পারে তারা ওটাকে কি বলা হয় একটা তার আউটকামটা দেখাতে চাচ্ছে। এবং যেহেতু কেবল নির্বাচন হয়েছে, সেখানে দিল্লিও হয়তো কিছুটা একই সাথে হয়তো সাপোর্ট দিয়ে যাচ্ছে, তবে এটা বেশি দূর গড়াবে না। কারণ মনে রাখতে হবে যে পুরো বিষয়টাই আনলফুল, এমনকি একেবারেই ভারতের যে সংবিধান, ভারতের যে হিউম্যান রাইটস প্রিন্সিপাল গুলো আছে, যেগুলো যেসব কি বলা হয় বিভিন্ন এগ্রিমেন্টে যে সই করা, সেই প্রতিটি এই সব মানে সবগুলোর এগেনস্টে চলে যাচ্ছে, এমনকি তার মূল সংবিধানের বিরুদ্ধে চলে যাচ্ছে। তো সেখানে তাদেরই জনগণ আমি মনে করি যে এই ব্যাপারে একসময় আরো বড় আকারে আপত্তি দিবে। কিছু কিছু শুরু হয়ে গেছে অলরেডি, আমরা দেখছি ব্লগারে ইত্যাদি, তাদের বিভিন্ন যে দল। এখানে বাংলাদেশেরও আমার মনে হয় করণীয় আছে, কারণ ভারতের জনগণ হয়তো যতটা আমরা জানি অতটা আমি মনে করি না যে তারা এই বিষয়টা অত ভালো করে জানে। তো সে জায়গায় এটাকে বেশি যদি টানে, তাহলে ভারত নিজেও জানে যে এটা ব্যাকফায়ার করবে, এবং যেই ভারতীয়রা বিভিন্ন দেশে আছে পৃথিবীর, সেখানে আরো নতুন ধরনের ঝামেলা হবে। তো আপাতত কোনো সন্দেহ এটা একটা সমস্যা তৈরি হয়েছে। এখানে যত তাড়াতাড়ি আলোচনার মধ্যে এটা সমাধান করা যায় তত ভালো। না হলে যেটা বললাম, এটা ভারতের জন্যই একটা খারাপ এক্সাম্পল হয়ে থাকবে, এবং অনেকটা রীতিমতো তার দিকেই কিন্তু এটা বুমেরাং করবে। না, এই প্রেক্ষাপটে দিল্লিতে বিএসএফ এবং বিজিবির শীর্ষ পর্যায়ে বৈঠক হয়েছে। বৈঠকে যার যার অবস্থান থেকে ব্যাখ্যা করেছেন পরিস্থিতিকে, কিন্তু কোনো সমাধান আসেনি। এখন আপনি বলুন যে এই যদি অন্য দেশের মানুষ আরেকটি দেশে চিহ্নিত হয়ে থাকে যে সে এই দেশের নাগরিক না, বৈধ কাগজপত্র নেই, তাহলে এটি এই সমস্যার সমাধান কি? কূটনৈতিকভাবেই তো সমাধান করা উচিত, সেটি ভারত করছে না কেন? সমাধান তো কূটনীতির মাধ্যমে করতেই হবে, মানে আলোচনার মাধ্যমে করতে হবে। অন্যভাবে এর সমাধান কোনোভাবে অন্যভাবে সমাধান করা যাবে না। তবে এখানে যেটা বলা দরকার সেটা হলো যে একটা ব্যক্তি আনলফুল যদি থাকে, তার একটা ডিউ প্রসেস আছে। তাকে রাতের অন্ধকারে হাঁটিয়ে নিয়ে একেবারে এক জায়গায় রেখে আসা, এটা যেটা বললাম ভারতের নিজের সংবিধানের মধ্যে পড়ে না। ভারতের যে হিউম্যান রাইটস প্রিন্সিপাল গুলো আছে, বিভিন্ন যে কোডগুলো সে সই করেছে আন্তর্জাতিক কাঠামোর মধ্যে, সেগুলোর মধ্যে পড়ে না। সেখানে এটা একেবারে আনলফুল একটা বেআইনি জিনিস সে করে যাচ্ছে। সেই জায়গায় আমার মনে হয় দৃষ্টিটা রাখতে হবে। এখানে যেটা খুব বড় আকারে যেটা প্রয়োজন, সেটা হলো দুই দেশের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের বসা দরকার। এখন কেন সমাধান হচ্ছে না, এটা তো বহু বছর ধরে এই কি বলা হয় এই বিষয়টা রয়ে গেছে। সেখানে বড় আকারে যে দুই দেশই ইনভেস্ট করেছে আমার মনে হয় না এটাকে সমাধান করার যেই পথগুলো সেগুলো বার করা হয়নি কখনো, এগুলো ঝুলিয়ে রাখা হয়েছে। কারণ মানে যদি আমরা যে একটু তাকাই, যতদিন মমতা ব্যানার্জি ছিল ততদিন এই নিয়ে কোনো আলোচনা হয়নি। অথচ দেখা যাচ্ছে যে এখন আবার আলোচনায় এসেছে যখন বিজেপি ক্ষমতা এসেছে, একই জিনিস আমরা আসামে দেখলাম। এবং ইন্টারেস্টিংলি হলো যে এটা নির্বাচনের সাথে আবার জড়িত, নির্বাচনে জেতার সাথে আবার জড়িত, এবং অনেকটা কমিউনাল এজেন্ডা এর মধ্যে আবার চলে এসেছে, যার জন্য বোঝাই যাচ্ছে যে এর মধ্যে একটা রাজনীতি আছে। এখন আমাকে যদি এটা সমাধান করতে হয়, আমি মনে করি যে ভারতের জনগণের মধ্যে এটা ভালো করে পৌঁছানো দরকার, এবং বিভিন্ন যে ট্র্যাক আছে সেই ট্র্যাকগুলো কিন্তু আমরা ব্যবহার করিনি।
আমরা ওই ঘুরে ফিরে কিন্তু ট্র্যাক 1 এর মধ্যেই যাচ্ছি, এবং ওই আলোচনা হয়, ওই আলোচনায় বলা হয় এটা সমাধান হবে, কিন্তু আমরা করছি না। আমি মনে করি যে ট্র্যাক 2, ট্র্যাক 3 বিভিন্ন ট্র্যাক আছে। ব্যবসায়ীদের ট্র্যাক আছে, মিডিয়াদের, বিরাট মিডিয়াদের ট্র্যাক আছে। এখনো আমরা দেখছি না যে দুই দেশের মিডিয়া এই নিয়ে যে একটা বড় কনফারেন্স করলো। এখন তো ইজিলি করা যায় যেহেতু অনলাইনে অনেক কিছু সম্ভব। সেটাও কিন্তু মিডিয়া করলো না। কারণ একাডেমিয়া পর্যায়ে কি হয়েছে? একাডেমিয়া পর্যায়ে কি হয়েছে? আপনি মিডিয়ার কথা বলছেন, কিন্তু নাগরিক সমাজ বা বিশেষজ্ঞ পর্যায়ে কি হয়েছে? না, সেটা হয়নি, সেটা বলছি যে মিডিয়াও করলো না, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট তারাও করলো না, সিভিল সোসাইটির বিভিন্ন ফোরাম আছে তারাও করছে না। সবাই বসে আছে কেন? সবাই যদি মনে করে এটা সরকারেরই দায়িত্ব তাহলে তো হবে না, আর সরকারও যদি মনে করে এটা আমারই দায়িত্ব তাহলেও হবে না। সরকারকেও উৎসাহ দিতে হবে অন্য ট্র্যাকগুলো চালু করার। মনে রাখতে হবে যে কোনো দেশের পররাষ্ট্র নীতি কিন্তু মাল্টি ট্র্যাক ছাড়া কিন্তু সম্ভব না। কিন্তু আমাদের হয়তো কলোনিয়াল লিগেসির কারণে হবে। ট্র্যাক 1 প্রচন্ড নিজের মধ্যে সবকিছু রাখতে চায়, এবং সে মনে করে যেটা অন্য ট্র্যাকে চলে গেলে হয় তার ক্ষমতা থাকবে না, না হলে অন্য ট্র্যাক হয়তো অন্যদিকে নিয়ে যাবে। কিন্তু যে কোনো, আমি যদি ডেভেলপ কান্ট্রিগুলো দেখি, তারা তো সব ট্র্যাক নিয়ে কাজ করে। মানে আমরা এমন কোনো শব্দ, মানে কতগুলো শব্দ জানি সেগুলো হঠাৎ করতে আসেনি। একটা শব্দ যদি বলি তাহলে বোঝা যাবে, পিং পং ডিপ্লোমেসি। এই যে পিং পং ডিপ্লোমেসি বলে একটা শব্দ এসেছে, তাতে বোঝা যাচ্ছে যে ডিপ্লোমেসি শুধু ট্র্যাক 1-এ সম্ভব না, একাধিক ট্র্যাক দরকার। সে জায়গায় আমার মনে কাঠামোটা যদি আমরা বড় করতে পারি, তাহলে আমি মনে করি এই সমস্যার একটা সমাধানের দিকে আমরা যেতে পারবো। প্রথমে শোনা গিয়েছিল যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে ভারত সফর করবেন, পরবর্তীকালে শোনা গেল না ভারতে না, তিনি চীনে যাবেন। এখন সিদ্ধান্ত হয়েছে যে না, তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রথম সফর হবে মালয়েশিয়া। এটি ভূ রাজনীতির কারণে একটি কৌশল, না? না, মালয়েশিয়া যাক বা সৌদি আরবিয়া যাক, সৌদি আরবিয়া হয়তো এবার যেতে পারছে না যেহেতু ওখানে রীতিমতো যুদ্ধ চলছে। আহ, সেটা আমার মনে হয় না মানুষের নজরে থাকবে। নজর সবসময় বাংলাদেশে থাকে ভারতে যাচ্ছে আগে না চীনে যাচ্ছে আগে, এটাই হলো, মানে অন্য যতগুলোই দেশ যাক না কেন এই দুটোর মধ্যে থাকবে। তবে এবার কোনো সন্দেহ নেই চীনে প্রথম যাবে, এবং আমি তাই প্রথম থেকে বলে এসেছিলাম যে এবার এবার চীনে যাবে, এবং এর কতগুলো রাজনৈতিক মানে কি বলে চীনে কাঠামোর না মধ্যে যেয়ে পড়ে। তিনি মালয়েশিয়া গেলেন প্রথম, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের প্রথম বিদেশ যাত্রা, সেটি আপনি বললেন যে সেটা চীনেই হওয়া উচিত ছিল, বা চীনেই হতে হতে চীনের কথা বলছেন, অথবা কেউ কেউ ভারতের কথা বলছিলেন বা ভাবছিলেন, কিন্তু এখন এই দুটো এড়িয়ে প্রথম সফরটা হচ্ছে মালয়েশিয়া। সেটাকে কিভাবে দেখছেন? তবে আমি ওটাই বলছিলাম যে মালয়েশিয়া আসুক, সৌদি আরবিয়া আসুক, সিঙ্গাপুর আসুক, সেটা বড় কথা না। কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী চীনে প্রথম যাবে না ভারতে প্রথম যাবে, এই দুটোর মধ্যে কোনটা প্রথম? মালয়েশিয়া ইজ অ্যাবসলিউটলি এখানে কোনো বিষয় না, মানে এটা মানে ফ্যাক্টরি না। মানে কথা কথা হলো যে মালয়েশিয়া আর চীনের মধ্যে কোনো দ্বন্দ্ব না। দ্বন্দ্বটা হলো আমাদের দেশে মূলত ভারত আর চীনের মধ্যে। সেখানে কোনটা প্রথম যাবে এটাই হলো বিষয়বস্তু। সে জায়গায় আমি প্রথম থেকে বলে এসেছিলাম না এবার চীনে যাবে। এর কতগুলো মানে ডোমেস্টিক পলিটিক্সও আছে, এবং রিজিয়নাল পলিটিক্স আছে, এবং আন্তর্জাতিক পলিটিক্সও আছে, যার জন্য আমি মনে করি না যেটা অস্বাভাবিক। এবার এবং শুধু তারেক রহমান না, মানে এখানে যদি অন্য কেউ প্রাইম মিনিস্টার হতো, এই কাঠামোর যেই কাঠামোটা হয়েছে, জুলাইয়ের যেই আন্দোলন ইত্যাদি, সেই কাঠামোটাই বলছি, তার মধ্যে মানে চীনে যাওয়াটাই কি বলা হয় সঠিক। তবে দেখা দরকার, এটাও আমি বারবার বলছি, যে যাওয়ার পরে কি আউটকামটা কি। অনেক সময় আমি দেখেছি প্রধানমন্ত্রী যাচ্ছে হয়তো ভারতে বা চীনে, কিন্তু দেখা গেল কোনো আউটপুট হলো না, বিশেষ করে ইনভেস্টমেন্টের ব্যাপারে। সেই জায়গায় যদি বড় ধরনের ইনভেস্টমেন্ট যদি এবার আনতে পারে, তাহলে আমি মনে করি যে সফলতা হবে। আমি ওই ভারত আর চীনের রাজনীতির মধ্যে যেতে যাচ্ছেন এই কারণে, কারণ আমাকে বাংলাদেশ কেন্দ্রিক একটা কাঠামো তৈরি করতে হবে, এবং সেটা কিভাবে আমি ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারি, বা কোন দেশ বড় আকারে ইনভেস্ট করতে পারে বাংলাদেশে, সেটাই দেখা দরকার। আমরা আপনার সাথে একমত। আলোচনার প্রায় শেষ দিকে এসেছি। আমাদের আরেক প্রতিবেশী মিয়ানমার, এবং সেই মিয়ানমারের সেখানে একটা নির্বাচন হয়েছে, যদিও সামরিক
শাসকের আহ, শাসকের অধীনে এবং তার নিয়ন্ত্রণেই নির্বাচন, তার মন মতো নির্বাচন, এবং সেই নির্বাচনে যিনি সামরিক আহ, বাহিনীর প্রধান ছিলেন তিনি এখন প্রেসিডেন্ট হয়েছেন। তো এখন এবং তার প্রথম সফরটি আবার ভারতে। সুতরাং এখানে বাংলাদেশের এই বাংলাদেশের উপর প্রায় 12-13 লাখ রোহিঙ্গা শরণার্থী চেপে বসেছে, এবং বহু বছর ধরে এই সমস্যার সমাধান আওয়ামী লীগ সরকার করতে পারেনি, অন্তর্বর্তী সরকার করতে পারেনি। এখন বিএনপি ক্ষমতায় আসছে, তার উপর তো দায় চেপেছে, এবং এটি কিভাবে সমাধান হবে এই একটা মত চাচ্ছি। আর মিয়ানমারের যে সামরিক শাসক, যিনি নির্বাচনের মাধ্যমে এখন প্রধান রাষ্ট্রপতি হয়েছেন, তার ভারত সফরকে কিভাবে দেখছেন? মিয়ানমারের প্রেসিডেন্ট এখন তিনি নির্বাচিত হয়ে প্রথম ভারতে যাচ্ছেন। যদিও আমরা দীর্ঘদিন ধরেই জানি, বা সবাই বিশ্বই জানে, যে চীনের সাথেই হচ্ছে মিয়ানমারের সম্পর্ক সবচেয়ে ভালো। এখানে দুটো জিনিস দেখা দরকার। প্রথম হলো যে যতগুলো পাথওয়ে তৈরি হয়েছে মিয়ানমারের সাথে রোহিঙ্গা বিষয়টা সমাধান করার, যেটা বায়োল্যাটারাল একটা পাথওয়ে আছে, একটা ট্রাইপার্টাইট পাথওয়ে আছে, যেখানে মিয়ানমার, বাংলাদেশ এবং চীন, আবার মাল্টিল্যাটারাল পাথওয়ে আছে যেখানে জাতিসংঘর ইউএনডিপিও সই করেছে, তারপরে অ্যাকাউন্টেবিলিটি একটা পাথওয়ে আছে, এবং আরেকটা হলো স্যাংশন, রিইম্পোজ ইন স্যাংশন মিয়ানমারে, সেটা একটা পাথওয়ে। এই যে 5টা পাথওয়ে বললাম, এই 5টা সবগুলোই কিন্তু স্টিক, মানে যে কোনো ডিপ্লোমেসিতে কিন্তু কূটনীতিতে ক্যারট অ্যান্ড স্টিক দরকার। এই 5টাই হলো স্টিক, এবং 10 বছর ধরে দেখা যাচ্ছে যে এই 5টা কোনোভাবেই মিয়ানমারকে কিন্তু বড় আকারে পরিবর্তন আমরা হতে দেখিনি, কারণ 5টাই হলো স্টিক। এখানে আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা হলো একটা ক্যারট তৈরি করা যায় কিনা, এবং যেই ক্যারটটা যদি এক্সাম্পল হিসাবে আমরা দেখি, দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা মার্শাল প্ল্যান দেখেছি, যেখানে ফ্রেঞ্চ আর জার্মানরা প্রচন্ড একজন আরেকজনকে পছন্দই করতো না, তারা একসাথে কাজ করতে পেরেছে মার্শাল প্ল্যান। বর্তমানে বিআরআই আর একটা বড় প্ল্যান, ওটাকেও মেগা মার্শাল প্ল্যান বলা হয়, গ্লোবাল মার্শাল প্ল্যান বলা হয়। এই বিআরআইও তো আমরা দেখেছি যে বিভিন্ন কনফ্লিক্টিং জোনের মধ্যে কিন্তু তারা একসাথে কাজ করতে রাজি হয়েছে। সেই ধরনের একটা প্ল্যান নিয়ে আমরা এখন কাজ করছি, যে একটা ইনসেন্টিভ তৈরি করা যায় কিনা। এখানে এই জিনিসটা যদি না করি, ওই খালি স্টিক দিয়ে হচ্ছে না, এটা একেবারে পরিষ্কার। তো আমাদের আশা থাকবে যে বাংলাদেশ সরকারও আউট অফ বক্স চিন্তা ভাবনা করে অগ্রসর হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং যে সফরের কথা বললেন যে মিয়ানমারের প্রেসিডেন্ট ভারতে গেছে, এই সফরও সেটা ইন্ডিকেশন দেয়। আমি বরাবরই বলেছিলাম যে 4টা অ্যাক্টর খুবই ইম্পর্টেন্ট যদি আমরা সমাধান করতে চাই রোহিঙ্গার বিষয়। একটা অ্যাক্টর হলো মিয়ানমারের মিলিটারি, যেটাকে তামাদো বলা হয়, আর একটা হলো আরাকান আর্মি, এই দুটো অ্যাক্টর। আর দুটো অ্যাক্টর হলো চীন আর ভারত। এই 4টাই হলো ক্রিটিক্যাল অ্যাক্টর। কিন্তু আমরা ঘুরে ফিরে কিন্তু একেবারে বহু দূরের অ্যাক্টরদের উপর আমরা নির্ভর করছি। কেন করছি সেটাও আমি জানি না, এবং ওই জাতিসংঘের উপরে নির্ভর করা, ওটাও আমি মনে করি না কোনোভাবেই ইম্প্যাক্ট ফেলবে। জাতিসংঘের যে অবস্থা, কোনো বড় ধরনের কনফ্লিক্ট, কখনো বড় কেন ছোট ধরনের কনফ্লিক্টও সে ঠিক করতে পারেনি। তার একটারই ওর মধ্যে মানে পরে কিন্তু যেই কাঠামো তৈরি হয়েছে সেটা সম্ভব না। আর এখন যেহেতু তার ফান্ডই কমে যাচ্ছে, এবং যেখানে যুক্তরাষ্ট্রেরও ইন্টারেস্টও কমে গেছে, তাতে বোঝা যাচ্ছে যে ওটা দিয়ে হবে না। তো এখানে আউট অফ বক্স চিন্তা ভাবনা করা দরকার। আমি মনে করি যে ওই ক্যারট অ্যান্ড স্টিক দুটো যদি থাকে, বিশেষ করে যদি একটা ক্যারট তৈরি করা যায়, তাহলে আমরা হয়তো সমাধান করতে পারবো। কিন্তু আমাদের যে দুই বৃহৎ প্রতিবেশী চীন এবং ভারত, তারা রোহিঙ্গা সমস্যার সমাধানে বাংলাদেশের পাশে থাকবে এরকম তো কোনো লক্ষণ দেখি না। তো সেক্ষেত্রে তাদের সহযোগিতা পাবো, যে আপনি যেটা বললেন যে চারটা পথের দুটি হচ্ছে ভারত এবং চীনের সমর্থন, বা চীনকে
নিয়ে এই সমস্যার সমাধান করা, কিন্তু তাদের সমর্থন পাবো এর নিশ্চয়তা আছে কি না? আছে কি? জিনিসটা আবার আবার দেখা দরকার যে আমরা বিভিন্ন ট্র্যাক ব্যবহার করছি কিনা। অনেক সময় ট্র্যাক ওয়ানের কথাবার্তা কিন্তু খুবই একেবারেই নেগেটিভ কথাবার্তা থাকে, কিন্তু ট্র্যাক টু, ট্র্যাক থ্রি, বিভিন্ন যে ট্র্যাক আছে, আমি যেহেতু ট্র্যাক টু নিয়ে কাজ করি, ট্র্যাক ওয়ানে না, আমি যথেষ্ট কনফিডেন্ট। এই গত মাসেই সব মিলে 6টা দেশ আমি ঘুরে এসেছি এই এই রিজিয়নে, এবং যেই কি বলা হয় ডিসকাশনের, বিশেষ করে সবাই ট্র্যাক টু এর লোক ছিলেন, যদিও সেখানে পলিসি মেকাররা ছিলেন। আমি যথেষ্ট আশাবাদী যে এটা সমাধান করা যাবে। তবে যেটা যেটা আহ, মানে যেটা আমাদের মধ্যে আনতে হবে যে আমাকে একটা বড় ধরনের কাঠামো তৈরি করা দরকার, যেই কাঠামো মিয়ানমার সরকারে যেই থাকুক বা আরাকান আর্মি, সেও একটা উইন উইন সিচুয়েশন, সেও মনে করবে যে এটা আমার লাভ। আপাতত যতগুলো অ্যাপ্রোচ আছে তারা কোনো লাভ দেখছে না। সেই জায়গায় আমি যেটা বলছিলাম যে নতুনভাবে যদি একটু চিন্তা করা যায়, একটু আউট অফ বক্স, তাহলে আমি যথেষ্ট কনফিডেন্ট যে আমরা একটা সমাধানে যেতে পারবো। ডক্টর ইমতিয়াজ আহমদ, আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা চর্চাকে সময় দেওয়ার জন্যে। আমরাও আশাবাদী যে এই বাংলাদেশের উপর চেপে থাকা রোহিঙ্গা সমস্যার সমাধান হবে, এবং এক্ষেত্রে আমরা দুই প্রতিবেশীর সমর্থন পাবো। এবং ডক্টর ইমতিয়াজ যেভাবে বললেন যে এটি শুধু সরকারের সঙ্গে সরকারে আলোচনা করলে সমাধান আসবে না, আমাদের বিভিন্ন ক্ষেত্রেই, অর্থাৎ ট্রাক টু, ট্রাক থ্রি, ট্রাক ফোর, এগুলোও ব্যবহার করতে হবে। অর্থাৎ জনগণের সাথে জনগণের সংলাপটা বাড়াতে হবে। আমরা আশা করি সেটি ভারতের ক্ষেত্রেও সত্য, সেটি চীনের ক্ষেত্রেও সত্য, সেটা মিয়ানমারের ক্ষেত্রেও সত্য। আমরা আশা করি এই বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যে যে সমস্যায় পড়েছে, এই সমস্যাটি খুব সহজ না হলেও এটি সমাধান হবে, এবং একটা বাংলাদেশের পররাষ্ট্র নীতি একটা সুস্থির ধারায় এগিয়ে যাবে। একটা বাংলাদেশের জাতীয় স্বার্থের অনুকূলে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারবো, আমরা পদক্ষেপ নিতে পারবো, এই প্রত্যাশা রেখে আজকে এখানেই সংলাপ শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।